Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching TWS Academy. সকলকে দা ওয়ে অফ সলিউশনে স্বাগত। আজ আমরা 17 জুনের সাম্প্রতিক ঘটনা চর্চা করব এবং এই ক্লাসের শেষে আমরা একটু জিকেও প্র্যাকটিস করব। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সব প্র্যাকটিস হবে। কেমন আছো সকলে? দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে খুশি তো? অবশ্যই লাইক করে কিন্তু আমাকে জানাবে এবং কমেন্ট করবে তুমি। জুন মাসের আমাদের ফ্রি ক্লাস রুটিন ইউটিউবে অব্যাহত রয়েছে। ডব্লিউপি, কেপি, এসএসসি সহ বিভিন্ন এক্সামের প্রিপারেশন ক্লাস তুমি এখান থেকে করতে পারবে। টেলিগ্রামে যুক্ত থাকবে, দা ওয়ে অফ সলিউশন টেলিগ্রামে সার্চ করবে, প্রতিটা ক্লাসের লিংক এবং নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান উন্নয়ন ব্যাংকও বলা হয়ে থাকে। গুজরাটের উন্নত দক্ষতা মানে স্কিল ডেভেলপমেন্টে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন যেটা হচ্ছে সেটাকে আরো ইনহ্যান্স করতে কত মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে? তাহলে এডিবি গুজরাটের এই স্কিল ডেভেলপমেন্ট এবং এমপ্লয়মেন্ট ইনহ্যান্সমেন্টের জন্য টোটাল 109.97 মিলিয়ন ডলারের ঋণ অ্যাপ্রুভ করেছে। এডিবি ফুল ফর্ম মনে রেখে দেবে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবির বর্তমান প্রেসিডেন্ট কে আছেন? নামটা ভেরি ইম্পর্টেন্ট, মাসাতো কান্দা হলেন এডিবির বর্তমান প্রেসিডেন্ট। হেডকোয়ার্টার কোথায়? এই যে ম্যান্ডালান সিটি, যেটা তুমি ম্যানিলা ফিলিপাইন্স এভাবেও মনে রাখতে পারো। ফিলিপাইন্সে এডিবির সদর দপ্তর। 1966 সালে এডিবি প্রতিষ্ঠিত হয়েছিল। তো 109.97 মিলিয়ন ডলারের যে ঋণ এডিবি অ্যাপ্রুভ করেছে কাকে? গুজরাটের জন্য। অ্যাডভান্স স্কিল এবং এমপ্লয়াবিলিটি ইন গুজরাট। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ইয়েস ব্যাংকের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর বা এমডি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও কে? সঠিক উত্তর হবে প্রশান্ত কুমার। এটা কেন খবর এসছে? তার কারণ এই প্রশান্ত কুমারের টার্ম শেষ হচ্ছিল, আরবিআই অনুমোদন করে তার এই টার্মটা আরো 6 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই 1935 এস্টাবলিশড হয়েছিল, তো অ্যাপ্রুভ করেছে 6 মান্থ এক্সটেনশন, 6 মাসের আরো টেনিওর বাড়িয়েছে ইয়েস ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে প্রশান্ত কুমারকে। ইয়েস ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে এবং 2004 সালে এই ইয়েস ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। আর আরবিআই কে বলা হয়ে থাকে ব্যাংকার্স ব্যাংক। আরবিআই এর বর্তমান গভর্নর কে? চটপট কমেন্ট করো। আরবিআই তো তোমার 1935 এস্টাবলিশড হয়েছিল, 1 এপ্রিল। সালটা ভেরি ইম্পর্টেন্ট, 1935 আরবিআই এস্টাবলিশড হয়েছিল আর 1949 এ আরবিআই জাতীয়করণ হয়েছিল। সম্প্রতি প্রয়াত হয়েছেন বিজয় রূপানী। তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? সম্প্রতিকালে তোমরা দেখবে একটা দুর্ঘটনার কথা, সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার একটা বিমান ক্র্যাশ করে। টেক অফের কিছু সময় পরেই, খুব বেশি যে অনেক দূর গিয়েছিল এমনও কিন্তু না, এবং তোমরা যত ঘটনা দেখবে এই সংক্রান্ত যত তথ্য দেখবে বা ভিডিওস দেখবে জানতে পারবে যে বিমান দুর্ঘটনার সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট যেটা ঘটে সেটা হচ্ছে টেক অফ মানে যখন ওড়ে, উড্ডয়ন, আর ল্যান্ডিং মানে অবতরণ, এই সময়। তো এক্ষেত্রে আমরা এয়ার ইন্ডিয়ার এই যে কত মানুষ, কত শিশু, কত বাচ্চা, কত পুরুষ, কত মহিলা, তারা তাদের স্বপ্ন ছিল কত, এবং আরো সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা যেখানে সেটা পড়েছে সেটা একটা হোস্টেল। সেখানে যারা ডক্টরস বা আরো প্রতিবেশী যে একটা পপুলেশন ছিল সেখানে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। এবং এই যে ড্রিমলাইনার, এটা বোয়িং কোম্পানি নির্মাতা ছিল। এবারে এর উপরে তদন্ত হবে, জানা যাবে তখন যে আসল কি কারণে। কারণ মনে রেখে দেবে, ককপিট ভয়েস রেকর্ডার কিংবা ফ্লাইট ডেটা রেকর্ডার কিংবা ব্ল্যাক বক্স যেগুলো থাকে, আর সাধারণত ব্ল্যাক বক্স বিমানের টেল পোর্শনে মানে লেজের দিকে থাকে। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে যে ব্ল্যাক বক্স দেখতে কোন রঙের হয়? কালো কিন্তু নয়, দেখতে অরেঞ্জ রঙের হয়, সহজে আইডেন্টিফাই করা যায়। এবং ওগুলো এমনভাবেই তৈরি করা হয় যে যদি খুব জলের নিচে থাকে সারভাইভ করতে পারবে, অতিরিক্ত আগুনের হিটও কিন্তু সারভাইভ করতে পারে, এমনভাবেই তৈরি করা হয়ে থাকে। তো সেই বিমানেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এই গুজরাটের প্রাক্তন চিফ মিনিস্টার, এবং জানা নিশ্চয়ই যে একমাত্র একজনই সারভাইভ করতে পেরেছে এই বিমানের যাত্রীগণের মধ্য থেকে। তো বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন চিফ মিনিস্টার ছিলেন। খুবই দুঃখজনক ঘটনা। এবং তোমরা ফেসবুকে এই মাঝখানে এই দেখছিলাম বা এই যে খবরে দেখছিলাম কত ফ্যামিলি, কত শিশুর বাচ্চা এখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। তো ফরমার গুজরাটের চিফ মিনিস্টার বিজয় রূপানী ট্র্যাজিক্যালি লস্ট হিজ লাইফ ইন দ্য এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ ইন আহমেদাবাদ।
তো এটার এগেনস্টেই পরের প্রশ্ন, এই বিমান দুর্ঘটনা যেটা ঘটেছে এর উপরে এবারে তদন্ত হবে, ইনভেস্টিগেশন হবে যে প্রপার কি কারণে, ইঞ্জিন ফেলিওর নাকি কি এক্স্যাক্ট রিজন ছিল, এখনো তো সম্মুখে আসেনি, এখন সেটা নিয়ে তদন্ত হবে। তো এই তদন্তের জন্য দায়িত্বভার অর্পণ করা হবে যার উপরে, সেটা হচ্ছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো, হ্যাঁ, AAIB। তো এটা কোন মিনিস্ট্রির অধীনে কাজ করে? এটা সঠিক উত্তর হবে, এটা হচ্ছে বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়, অপশন বি। তো অন 12 জুন ঘটনাটা এখানে পুরো দেওয়া আছে 2025-এ আমরা দেখবো এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া এখন টাটা গ্রুপের ওপরে আছে। এয়ার ইন্ডিয়া সিও কে এর আগে WBCS এসে গেছে, ক্যাম্পবেল উইলসন, মনে রেখে দেবে এয়ার ইন্ডিয়া সিও। তো এই এয়ার ইন্ডিয়া যে ফ্লাইট AI-171 এটা বোয়িং এর 787 ড্রিম লাইনার ছিল। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিমান। এই বিমানটা ড্রিম লাইনার, সাধারণত দূর ডিস্টেন্সের জন্য এই ধরনের বিমান ব্যবহার করা হয়ে থাকে। এভিয়েশন বা কমার্শিয়াল সেক্টরে মনে রেখে দেবে খুব গুরুত্বপূর্ণ দুটো বিমান সংস্থা, একটা নাম হচ্ছে বোয়িং, আমেরিকান কোম্পানি, আর এটা বোয়িং এর ছিল, আর একটা হয় তোমার এয়ারবাস। যেমন তুমি ইন্ডিগোর প্রচুর যে A320 মডেলের ফ্লাইট দেখবে, মনে করো তুমি কলকাতা টু দিল্লি যাচ্ছ, তো 320 মডেলের অ্যাভেলেবেল পাবে, সো যেটা এয়ারবাস নির্মাণ করে থাকে। সো এই দুটো হচ্ছে মেন মার্কেট ক্যাপচার করে রেখেছে এই দুটো কোম্পানি। তো এটা বোয়িং এর ড্রিম লাইনার ছিল, অপারেটিং বিটুইন আহমেদাবাদ থেকে তোমার এই যে গ্যাটউইক এয়ারপোর্ট, যেটা লন্ডন, আহমেদাবাদ থেকে লন্ডনের মধ্যে করছিল, এবং ক্র্যাশড উইদিন 1 মিনিট অফ টেক অফ। 1 মিনিট টেক অফ, উড্ডয়নের 1 মিনিট, এবং এটা সিসিটিভিতে স্পষ্ট ধরা পড়েছে। সেই বিভৎস যে আগুনের গোলা হয়েছে তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে, সে মানে এক্সপ্রেস করা যাবে না কতটা দুঃখজনক ঘটনা। এবং সবচেয়ে খারাপ লাগছে এই জায়গায় মানুষ কত স্বপ্ন, কত আশা নিয়ে ফ্লাই করছিল, এবং কেউ কখনো চিন্তাও ইমাজিনও করেনি জাস্ট টেক অফের সময় এই ঘটনাটা ঘটবে। হ্যাঁ, তো এটা ক্র্যাশ করে ইন দ্য ডেন্সলি পপুলেট এই যে মেঘাইনীনগর লোকালিটিতে পড়ে, যেটা আহমেদাবাদের মধ্যে, এবং এই ফ্লাইটে 242 জন ব্যক্তি ছিল, যার মধ্যে 230 জন যাত্রী ছিল, 2 জন পাইলট ছিল এবং 10 জন ক্রু মেম্বার ছিল। সো 2 জন পাইলট, 10 জন ক্রু মেম্বার, এবং পাইলট সম্পর্কে জানলে দেখবে কারোর কাছে 8000 ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল। তো সব মিলিয়ে এটার প্রপার এই যে তদন্ত যখন রিপোর্ট প্রকাশ হবে, অফিসিয়াল ডেটা, তখন আমরা জানতে পারবো যে এক্স্যাক্ট কি কারণে ঘটেছিল। নেক্সট, সম্প্রতি জুন 2025 এই সময়ে কাকে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এর গ্লোবাল অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে? তাহলে ই স্পোর্টস এর গ্লোবাল অ্যাম্বাসেডর কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গ্লোবাল অ্যাম্বাসেডর ফর দ্য ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 ইন রিয়াদে আয়োজিত হবে, তো তার অ্যাম্বাসেডর অ্যাপয়েন্ট করা হয়েছে। সম্প্রতি কোন রাজ্য সরকার শিল্প বৃদ্ধির জন্য, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য উদ্যোগ ক্রান্তি ইনিশিয়েটিভ করেছে? তো এই উদ্যোগ ক্রান্তি ইনিশিয়েটিভের অধীনে আবার 12টা জিনিস লঞ্চ করেছে, এটা হচ্ছে পাঞ্জাব, অপশন নাম্বার সি। পাঞ্জাব সম্প্রতি লঞ্চ করেছে 12টা ইনিশিয়েটিভ, 12টা নতুন উদ্যোগ আন্ডার উদ্যোগ ক্রান্তি। এই উদ্যোগ ক্রান্তি হচ্ছে এই প্রকল্প, এর অধীনে 12টা নতুন সূচনা তারা নিয়েছে ফর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, মানে শিল্প বৃদ্ধির জন্য, শিল্প কিভাবে বৃদ্ধি করা যেতে পারে, এবং এই 12টা ইনিশিয়েটিভ শিল্পকে বুস্ট করার লক্ষ্যেই টার্গেট করে ডিজাইন করা হয়েছে। এবারে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কের উত্তর সবাই কমেন্ট করবে, নইলে আমি একা একা হোমওয়ার্ক দিয়ে যাব। সেটা হচ্ছে জয়পুর পিঙ্ক সিটি এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কবে পেয়েছে? সঠিক উত্তর জানা থাকলে চটপট কমেন্ট করো, তাহলে পরের দিন হোমওয়ার্ক দিতে আমি আবার উৎসাহী হব। আর টেলিগ্রামে কিন্তু মাস্ট জয়েন করবে, দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, অথবা টেলিগ্রাম ওপেন করে সার্চ করো দা ওয়ে অফ সলিউশন এবং জয়েন চ্যানেল করে যুক্ত হয়ে নাও। অবশ্যই লাইক করে নেবে এই ভিডিওটিতে। 2025 সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোন দল জিতেছে? দীর্ঘ 27 বছরের অপেক্ষা, এবং অনেক ক্রিকেট প্রেমী মানুষজন চাইছিল যে আইসিসি ট্রফি একটা অন্তত জিতুক এই সাউথ আফ্রিকা, কারণ সাউথ আফ্রিকা একটা ভালো দল নিঃসন্দেহে। তো এই আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হেডকোয়ার্টার দুবাইতে রয়েছে, ইউএইতে। জয় শাহ হলেন আইসিসির বর্তমান চেয়ারম্যান, আগে ছিলেন গ্রেগ বার্কলে। তো এই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতে নিল সাউথ আফ্রিকা, অপশন নাম্বার ডি। 27 বছরের অপেক্ষা, 27 বছর পর আরো একবার আইসিসি ট্রফি জিতলো সাউথ আফ্রিকা দল। সাউথ আফ্রিকা কাকে পরাজিত করলো? অস্ট্রেলিয়াকে বাই
5 উইকেটস এবং জিতে নিল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 এবং 27 বছরে তাদের যে আইসিসি ট্রফির একটা প্রয়োজন ছিল সেটা কিন্তু মিটলো। ভারতের প্রথম জলতল বলতে আন্ডার ওয়াটার মিউজিয়াম, আন্ডার ওয়াটার জলের নিচে, যেমন কলকাতা মিউজিয়ামটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম মিউজিয়াম ভারতের, মনে রেখে দেবে, তেমনি জলতলের নিচে জাদুঘর যেটা আবার জলের নিচে এবং কৃত্রিম প্রবাল প্রাচীর আর্টিফিশিয়াল কোরাল রিফ কোথায় তৈরি করা হবে? তো এটা হবে মহারাষ্ট্রে, এটা সিন্ধুদুর্গ জেলাতে। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। তো ইন্ডিয়াস ফার্স্ট, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম অ্যান্ড আর্টিফিশিয়াল কোরাল রিফ উইল বি ডেভেলপড অ্যারাউন্ড দা, একটা আমাদের যুদ্ধ জাহাজ রয়েছে আইএনএস গল্ডার, তো এখানেই এটা করা হবে, যেটা তোমার সিন্ধুদুর্গ ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। তো সেখানেই এই কোরাল রিফ এবং আন্ডার ওয়াটার মিউজিয়াম ডেভেলপ করা হবে। কাকে কেন্দ্র করে? আমাদের একটা ওয়ারশিপ, মানে একটা আইএনএস ইন্ডিয়ান নেভাল শিপ তোমার গোল্ডার, এই নামটা মনে রেখে দেবে। এই নৌজাহাজকে কেন্দ্র করেই কিন্তু এই আন্ডার ওয়াটার মিউজিয়াম তৈরি করা হবে মহারাষ্ট্রে। সম্প্রতি জুন 2025 কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে, শাস্ত্রীয় নৃত্যশিল্পী বলতে ক্লাসিক্যাল সিঙ্গার, যাকে ক্লাসিক্যাল ডান্সার শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই যে শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার ফর দ্য ইয়ার 2023, 2023 সালের এই পুরস্কার সম্প্রতি তাকে প্রদান করা হয়েছে। কাকে? তিনি হলেন সোনাল মানসিংহ। অপশন নাম্বার বি। এবার এখান থেকে একটা বিখ্যাত প্রশ্ন আছে, সোনাল মানসিংহ কোন ধরনের ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত? কোনো একটা নয়, তিনি দুটো ক্লাসিক্যাল নৃত্যে পারদর্শী। তো সঠিক উত্তর কি হবে? এটা তোমাদের কমেন্টে জানাতেই হবে, কারণ আমি বহুবার জিকে এক্সপ্রেসে বলেছি, প্রখ্যাত ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার সোনাল মানসিংহ, এই নামটা ভেরি ইম্পর্টেন্ট, যিনি সম্মানিত হয়েছেন এই যে শ্রীমন্ত শঙ্করদেব অ্যাওয়ার্ড, যেটা এই অ্যাওয়ার্ড 1986 সালে আসাম রাজ্য সরকার চালু করেছিল। এবং এই সোনাল মানসিংহ 1992 সালে পদ্মভূষণ এবং 2003 সালে পদ্মবিভূষণ পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। এটাও তথ্য গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ শক্তি, সামরিক মহড়া শক্তি, এটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এটা কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে? সঠিক উত্তর ভারত এবং ফ্রান্স। ফ্রান্সের রাজধানী কি? প্যারিস, মনে রেখে দেবে ফ্রান্সের রাজধানী। তাহলে 8 এডিশন, এটার কততম সংস্করণ? 8ম সংস্করণ। এক্সারসাইজ শক্তি 2025, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যৌথ সামরিক মহড়া বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স, ভারত এবং ফ্রান্সের মধ্যে, এটা 18 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে ফ্রান্সে আয়োজিত হবে। কেমন? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে জিকের একটা আলাদা জোশ বেড়ে যায়, এটা তো একদম অ্যাবসলিউটলি কারেক্ট। আমি এবারে জিকে প্র্যাকটিসে যাচ্ছি, আর যদি কারো জিকেতে ভয় থেকে থাকে যে আমি অনলি আলামিন স্যারের জিকে পড়বো, তাহলে জিকে তো নয়, জিকে, জিএ এবং জিএস তুমি 799 দিয়ে জিকে জিএ ফাউন্ডেশনে জয়েন করতে পারো। অনলি জিকে, সিঙ্গেল সাবজেক্ট ব্যাচ, TWS একাডেমির পেইড কোর্সে অ্যাভেলেবেল। এছাড়া আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ চলছে, রেলওয়ে ফাউন্ডেশন এবং এই যে জিকে জিএ এবং এসএলএসটির ব্যাচ চলছে, জানো নিশ্চয়ই। সমস্ত ব্যাচ TWS একাডেমির পেইড কোর্স অপশন থেকে কিন্তু নেওয়া যাবে। সেখানে এরকম বাই নাও থেকে পেমেন্ট করলে হয়ে যাবে। পেমেন্ট করার পরে মাই কোর্স থেকে তুমি ব্যাচটিকে দেখতে পাবে। আর আমাদের বইয়ের স্টক কিন্তু আছে। এই বই WBP, কেপি সহ গ্রুপ সির জন্য কিন্তু হেল্পফুল। সিডির জন্য অনেক ছেলে মেয়ে নিচ্ছে, এটার স্টক রয়েছে। WBP কেপি সাকসেস গাইড, তো এখানে 20টি মডেল সেট, বিগত বছরের সমাধান, কিউআর কোডে সমস্ত ম্যাথ রিজনিং রয়েছে। TWS একাডেমি অ্যাপ থেকে সরাসরি অর্ডার করো বইটি। 4 to 7 ওয়ার্কিং ডেজে তোমার ঠিকানায় চলে যাবে। চলো জিকে রিভিশন করি। কোন প্রতিষ্ঠান স্ট্যাটিস্টিক্যাল পারফরম্যান্স ইন্ডিকেটরস বা SPI সংক্ষেপে বলা হয়ে থাকে? স্ট্যাটিস্টিক্স মানে কি? পরিসংখ্যান। তো পরিসংখ্যান পারফরম্যান্স ইন্ডিকেটরস প্রকাশ করে থাকে। তো ওয়ার্ল্ড ব্যাংক, সঠিক উত্তর অপশন নাম্বার বি। তো বিশ্ব ব্যাংক স্ট্যাটিস্টিক্যাল পারফরম্যান্স ইন্ডিকেটরস বা SPI প্রকাশ করে, যা বিভিন্ন দেশের পরিসংখ্যানগত কর্মক্ষমতা মূল্যায়ন করতে ডেটা তুলে ধরে বেসিক্যালি। প্রতি বছর কোন তারিখে পরাক্রম দিবস উদযাপিত হয়? খেয়াল রাখবে, পরাক্রম দিবস না দিয়ে তোমাকে রাজ্যের পরীক্ষাতে দিতে পারে দেশনায়ক দিবস। বেসিক্যালি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারিকে দেশনায়ক দিবস হিসেবেও পালিত হয়ে থাকে আমাদের রাজ্যে। তো সঠিক উত্তর 23শে জানুয়ারি। এবং এই পরাক্রম দিবস প্রথম উদযাপিত হয়েছিল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এবং আমাদের প্রাইম মিনিস্টার স্বয়ং উপস্থিত ছিলেন। দেখো, ইন্ডিয়া সেলিব্রেট পরাক্রম দিবস কার জন্য? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য, তার জন্মদিন উপলক্ষে হয়ে থাকে। এবং প্রথমবার পরাক্রম দিবস এই ভিক্টোরিয়া মেমোরিয়ালেই কিন্তু হয়েছিল কলকাতাতে। আর দেশনায়ক দিবস বললেও কিন্তু এটা 23শে জানুয়ারি হবে কারেক্ট অ্যান্সার।
নালন্দা বিশ্ববিদ্যালয় যা সম্প্রতি খবরে ছিল, এটি কোন রাজ্যে অবস্থিত? দেখো বিখ্যাত একটা অনেক প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা ইউনিভার্সিটি গুপ্ত যুগে স্থাপিত হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস সম্প্রতি ইনগ্রেট হয়েছে, এই কারণে খবরে ছিল। তো নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারের রাজগীরে হবে, প্রথম কুমার গুপ্ত এস্টাবলিশড করেন, এটা পরীক্ষাতে আসে। সম্রাট কুমার গুপ্ত প্রথম, এই নামটা মনে রেখে দেবে, যা বিহারের রাজগীরে অবস্থিত নালন্দা ইউনিভার্সিটি। ভারতীয় সংবিধানের কোন ধারাতে, কোন আর্টিকেলে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন? দেখো প্রেসিডেন্টের এমার্জেন্সি পাওয়ার হচ্ছে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। জাতীয় জরুরি অবস্থা হলে 352, যা আমাদের দেশে এখনো পর্যন্ত 3 বার লাগু হয়েছে। 356 হচ্ছে প্রেসিডেন্ট রুলও কিন্তু বলা হয়ে থাকে, বা এটিকে রাষ্ট্রপতি শাসনও কিন্তু বলা হয়ে থাকে। যদি রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা যায়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট রুল কিন্তু ইম্পোজ হতে পারে। আর আর্টিকেল 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যা এখনো পর্যন্ত লাগু হয়নি। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। তাহলে জাতীয় জরুরি অবস্থা ধারা কত? 352, রাষ্ট্রপতি শাসন ধারা 356, আর্থিক জরুরি অবস্থা ধারা 360। অনেক সময় পরীক্ষাতে দেয় যে কে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করবেন, অপশনে তোমার ফাইন্যান্স মিনিস্টার অপশন থাকবে। তাহলে তুমি কি ফাইন্যান্স মিনিস্টার করবে? আনসার হচ্ছে নো। সমস্ত জরুরি অবস্থায় রাষ্ট্রপতি ঘোষণা করবেন, রাষ্ট্রপতি ঘোষণা করবেন। ইম্পর্টেন্ট। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কোনটি গরিবি হটাও স্লোগানের সঙ্গে যুক্ত? দারিদ্র দূরীকরণের লক্ষ্যে গরিবি হটাও স্লোগান সেই সময় তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের সময় তোমরা দেখে থাকবে, যেটা 5th 5 ইয়ার প্ল্যানিং এর সাথে সম্পর্কিত। অপশন নাম্বার বি। ভারতের যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1979 মধ্যে হয়েছিল, গরিবি হটাও স্লোগান এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত। ইন্দিরা গান্ধী সরকার দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায় বিচারের উপরে ফোকাস করেছিল এই সময়। ভারতের প্রথম পরিকল্পিত শিল্পনগরীর নাম কি? লাস্ট ইয়ার এসএসসি এমটিএস এসেছিল, লাস্ট ইয়ার এসএসসি এমটিএস 2024-এ আসা প্রশ্ন। তো ফার্স্ট পরিকল্পিত শহর মানে কি? ভারতের ফার্স্ট প্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি, যেটাকে ভারতের ইস্পাত নগরীও বলা হয়ে থাকে। কোনটি? জামশেদপুর ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ভারতের প্রথম পরিকল্পিত শিল্প নগরী হলো জামশেদপুর, ভেরি ইম্পর্টেন্ট একটা নাম। অ্যাজ ওয়েল অ্যাজ মনে রেখে দেবে জামশেদপুরকে ভারতের ইস্পাত নগরী বলা হয়ে থাকে, পরীক্ষাতে দেয়। কোন ভারতীয় শহর ভারতের ইস্পাত নগরী নামে পরিচিত? অ্যান্সার হয়ে যাবে জামশেদপুর, মনে থাকবে জামশেদপুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে সম্প্রতি জাতীয় ক্রীড়া পুরস্কার 2025 বিজয়ীদের সম্মানিত করেছেন? দেখো জাতীয় ক্রীড়া পুরস্কার, আমাদের দেশ তো খেলাধুলায় খুবই পারদর্শী, তো স্পোর্টসে ভারত সরকার প্লেয়ারদের পারফরমেন্সের জন্য তাদেরকে উৎসাহিত করতে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। তো যেটা রাষ্ট্রপতি সাধারণত রাষ্ট্রপতি ভবনে একটা অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করে থাকেন। এবং আমাদের টপ লেভেল স্পোর্টস অ্যাওয়ার্ড কোনটা? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যার আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এবং জাতীয় ক্রীড়া দিবস यानी कि ন্যাশনাল স্পোর্টস ডে প্রতি বছর কোন তারিখে হয়? তাহলে মনে রেখে দেবে জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছর 29 অগস্ট হকি লিজেন্ড, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনে হয়ে থাকে। তো সঠিক উত্তর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হবে কারেক্ট অ্যান্সার, তিনিই সম্মানিত করেছেন। তো ঘটনাটা হচ্ছে এবছর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা হাইয়েস্ট ক্রীড়া পুরস্কার, 4 জন পেয়েছেন। একটা হচ্ছে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ডি গুকেশ, নামটা মনে রেখে দেবে। প্যারিস অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক্স মেডেলিস্টদের মধ্যে মনু ভাকের একক মরশুমে 2টি পদক জিতেছেন শুটিং ফিল্ডে। হারমনপ্রীত সিং হকির সাথে সম্পর্কিত, 3টে নাম হয়ে গেল, ডি গুকেশ, মনু ভাকের, হারমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার প্যারা অ্যাথলিট। তো তারা পাচ্ছে প্রেস্টিজিয়াস এই যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট। কার থেকে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে। এই ছিল আজকের ক্লাস, জিকে কারেন্ট অ্যাফেয়ার সবই র্যাপিড রিভিশন করে দিলাম। লাইক করতে কিন্তু ভুলবে না। ইউটিউবে প্লেলিস্ট সেকশনে চলে যাও, ওয়ে অফ সলিউশন চ্যানেলে প্লেলিস্টের মধ্যে তুমি একটা সিরিজ দেখতে পাবে যার নাম জিকে এক্সপ্রেস। এটা একটা সিরিজ নয়, এটা একটা ব্র্যান্ড। এই জিকে এক্সপ্রেসে আমার প্রচুর ক্লাস করানো আছে, সেখান থেকে প্র্যাকটিস করো। এবং এরপর তোমরা কেমন ক্লাস আমার থেকে দেখতে চাও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।